পাঁচটি ঘর খালি, এক পাশে সমস্ত গ্রহ বসে আছে, তবে কিন্তু পূর্ণ কালসর্প দোষের আন্ডারে কিন্তু হরস্কোপটা আসবে। এই কালসর্প দোষ আবার 12 প্রকার হয়। কুলিক নাগ কালসর্প দোষ, বাসুকী নাগ কালসর্প দোষ, অনন্ত কালসর্প দোষ, তক্ষক কালসর্প দোষ, মহাপদ্ম কালসর্প দোষ, শেষ নাগ কালসর্প দোষ, এরকম 12টি কালসর্প আন্ডারে রয়েছে। তবে মোট কথা হচ্ছে কালসর্প দোষ যাদেরই থাকে তাদের একটা প্রশ্ন থাকে, কি আমার সবই খারাপ হবে? নমস্কার, শুরু করছি অনুষ্ঠান সৌভাগ্যের দিশারি। এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, প্রথমে আপনাকে প্রণাম জানাই এবং আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম। দেখুন, আমাদের জীবনে চলতে গেলে সেখানের যে পথ সবসময় মসৃণ থাকবে এটা একেবারেই নয়। চলতে গেলে আপনার সমস্যা আসবেই, প্রতিবন্ধকতা আসবেই। কখনো হয়তো আপনি ভীষণ ভালো থাকবেন, আবার কখনো খারাপ থাকবেন। তো এই যে ভালো থাকা খারাপ থাকার মধ্যে আমরা যখন একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের দ্বারস্থ হই, সেই সময় আমাদের হরোস্কোপ দেখে অনেকে বলেন একটা অত্যন্ত অশুভ যোগ সম্বন্ধে, সেটি হচ্ছে কাল সর্প যোগ। তো এই যে কাল সর্প মানে কথাটা থেকেই তো বোঝা যাচ্ছে যে এটার সাথে যে দুটি জিনিস রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত অশুভ ইঙ্গিত করছে। তাই কাল সর্প যোগ যদি কারো হরোস্কোপে থাকে, তাহলে সেই ব্যক্তি কি ধরনের সমস্যার সম্মুখীন হবে? হ্যাঁ, প্রসঙ্গটি খুবই ভালো। প্রচুর মানুষের প্রশ্ন থাকে যে কালসর্প দোষ 12 প্রকার নিয়ে। কালসর্প দোষ তো 12 প্রকার মতো হয়। যেমন কালসর্প দোষ কাকে বলে আগে প্রথমে জানতে হবে। যদি রাহু কেতুর এক্সিসে সমস্ত গ্রহ চলে আসে তবে তাকে বলা হয় পূর্ণ কালসর্প দোষ। পাঁচটি ঘর খালি, এক পাশে সমস্ত গ্রহ বসে আছে, তবে কিন্তু পূর্ণ কালসর্প দোষের আন্ডারে কিন্তু হরস্কোপটা আসবে। কিন্তু যদি দেখা যায় যে রাহু কেতুর এক্সিসে যে কোনো একটি গ্রহ, যেমন বৃহস্পতি, বুধ, মঙ্গল, শনি, এগুলো যদি বেরিয়ে আসে তবে কিন্তু ভঙ্গ কালসর্পদোষ হবে। তবে একটা কথা, মানে শনি ভঙ্গ কালসর্পদোষ, মঙ্গল ভঙ্গ কালসর্পদোষ, বুধ ভঙ্গ কালসর্পদোষ, বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ ইত্যাদি। এই কালসর্পদোষ আবার 12 প্রকার হয়। মোটামুটি ভাবে আমি বলছি, কুলিক নাগ কালসর্পদোষ, বাসুকী নাগ কালসর্পদোষ, অনন্ত কালসর্পদোষ, তক্ষক কালসর্পদোষ, মহাপদ্ম কালসর্পদোষ, শেষ নাগ কালসর্পদোষ, এরকম 12টি কালসর্প আন্ডারে রয়েছে। তবে মোট কথা হচ্ছে কালসর্প দোষ যাদেরই থাকে তাদের একটা প্রশ্ন থাকে, কি আমার সবই খারাপ হবে? আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি, কালসর্প দোষের জাতক জাতিকারা প্রচন্ড ট্যালেন্টেড হয়। এটা আপনারা প্রথম জানুন। যাদের হরোস্কোপে কালসর্প দোষ থাকে না, তারা প্রচন্ড ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করে। যেমন ধীরুভাই আম্বানি, সচিন টেন্ডুলকার, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভিন্ন রকম যে বড় বড় ব্যক্তিত্ব, তাদের হরোস্কোপে কিন্তু জামশেদজি টাটা এবং বিভিন্ন লোক দেখা গেছে যাদের হরোস্কোপে কালসর্প দোষ নিয়ে জন্মগ্রহণ করেছে। তবে তারা প্রচন্ড ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু কালসর্প দোষে থাকলে তবে কি হয়, লাইফটার আপস অ্যান্ড ডাউনস হয়, হঠাৎ করে পতনের ভয় থাকে। সবাই তো চায় একটা স্টার, মানে মানে লাইফটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু দেখা যায় যে হঠাৎ করে হঠাৎ করে একটু দেখা যায় যে জীবনে হঠাৎ করে লাইফের মধ্যে একটা অবস্টাকলস তৈরি হয়। মানে কি হয়, হঠাৎ করে দেখা যায় যে কাজের জায়গায় কিন্তু মানে একটা অবস্টাকলস দেখা যায় যে কাজের জায়গায় কোনোভাবে কিন্তু বিঘ্ন সৃষ্টি হয়। এই যে বিষয়টা, এটা কিন্তু কালসর্প দোষের আন্ডারে কিন্তু আসে। এই কালসর্প দোষ আবার অনেক প্রকারের হয়ে থাকে। এই কালসর্প দোষের জাতক জাতিকাদের জীবনে আমি একটা কথাই বলবো, যাদেরই কালসর্প দোষ থাকুক না কেন, তাদের প্রথমে কিন্তু বিষয়টাকে লক্ষ্য করা উচিত। এবং যদি সেই কালসর্প দোষটা জেনে নিল যে আমার এই অমুক কালসর্প দোষ আছে, তবে তার সঠিক শান্তি প্রতিবিধান করা এবং এগিয়ে চলা উচিত। এবং সঠিক সময়ে সঠিক যোগে কিন্তু কাজ করা ভালো। আমি একটা কথাই বলবো, কালসর্প দোষ আছে বলে ভীত সন্ত্রস্ত হয়ে লাভ নেই। আরেকটা কথা আমি বলবো, গ্রামের মানুষদের কিন্তু কালসর্প দোষের প্রভাব কিন্তু কম শহরের অঞ্চলের তুলনায়। কেন? এবার আপনারা আমায় প্রশ্ন করুন, কেন শাস্ত্রীজি আপনি এই কথা বলছেন?
আমি একটা কথা বলছি, গ্রামের লোকেরা সাধারণত নদীতে স্নান করছে, নদী থেকে উঠে দেখছে একটা কোনো শিব মন্দির রয়েছে, সেখানে দর্শন করছে, সামনে কোনো কালো গরু সেখানে রয়েছে, তাকে দর্শন করছে, তাকে কিছু খাওয়াচ্ছে। এই সবের কারণে কিন্তু কালসর্প অনেকটা প্রশমিত হয়। কিন্তু শহর অঞ্চলে তো সেই সব পরিবেশ নেই, ফ্ল্যাট, বাড়ি, এইসব জায়গায় সেরকম নেই। তাই জন্য কালসর্প দোষের আন্ডারে থাকলে কি হয়, হঠাৎ করে চাকরিচ্যুত হয়ে যাওয়া, একটা বড় একটা 6 অঙ্কের কোনো একটা চাকরি করছে, 7 অঙ্কের কোনো চাকরি করছে, বছরে তার টার্নওভার রয়েছে মাসিক, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে চাকরিটা কিন্তু হঠাৎ করে ল্যাগ করে সে একটা 1 অঙ্কে চলে আসলো, 2 অঙ্কে চলে আসলো। এই যে ঘটনাগুলো ঘটে, হঠাৎ করে বড় একটা পোস্ট হোল্ড করছিল, সে পতন হয়ে গেল, সে আর পারলো না, সে একটা ছোট জায়গায় এসে সীমিত হয়ে গেল। ছিল একটা বড় পোস্টে, কিন্তু হঠাৎ করে এমন একটা পোস্টে সে চলে আসলো, ডিমোশন হয়ে গেলো। এই ঘটনাগুলি কিন্তু কালসর্প দোষের আন্ডারে কিন্তু চলে। তবে কালসর্প দোষের সময় যদি রবি এবং চন্দ্র দুটো গ্রহ যদি খুব ভালো থাকে, যে রবি পিতা এবং চন্দ্র হচ্ছে মাতা, মাতৃকারক গ্রহ চন্দ্র, পিতৃকারক গ্রহ হচ্ছে রবি, এই দুটো গ্রহ যদি খুব ভালো অবস্থায় হরোস্কোপে থাকে, সেক্ষেত্রে কালসর্প দোষ যতই নেগেটিভ থাক, তাও কিন্তু কোনো খারাপ এফেক্ট কিন্তু করবে না। তাই দর্শক বন্ধু, ভীত সন্ত্রস্ত না হয়ে বিষয়টা জানা, প্রতিকার করা, সঠিক ওয়েতে এগোনো, তবে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। একদম তাই। আপনার হরোস্কোপে যদি কালসর্পযোগ থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই ভীত সন্ত্রস্ত না হয়ে যোগাযোগ করুন। নানান উপাচার, প্রতিকার, প্রতিবিধানের মাধ্যমে আপনার কালসর্প যোগের যে তীব্রতা, সেটাকে আপনি অনেকটাই কমিয়ে ফেলতে পারেন। এবং কালসর্প যোগ থাকলেই যে আপনার খারাপ হবে, এটা একেবারেই নয়। কালসর্প যোগের অনেক ভালো কিছু মানে রয়েছে, সেখানে ক্ষেত্রে আপনি আপনার অনেক ভালো কিছু হতে পারে। আসলে ভয় না পেয়ে এসে একটু যোগাযোগ করে বিচার করান। আপনার কাল সর্পযোগ যেমন অবস্থাতেই থাকুক না কেন, প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে, নানান উপাচারের মাধ্যমে আপনি সেখান থেকে আপনার শুভত্বটা অর্জন করে নিন। এবং তাই যারা যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে আপনারা অবশ্যই ফোন করবেন। ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বার পাচ্ছেন জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, ফালাকাটা, কৃষ্ণনগর, রানাঘাট, দমদম, মুম্বাই, দিল্লি, আগরতলা। চেম্বারে পৌঁছে আপনারা কনসালটেশন নিন এবং যেমন বলছে সেই অনুযায়ী আপনারা কাজ করুন। হ্যাঁ, আরেকটা কথা আমি বলবো, অনেকে কুষ্টির ব্যাপারটা আমি একটু দেখিয়ে দিতে চাইছি। অনেকেই আমায় বলেন যে আমার বাচ্চার জন্য একটা কুষ্টি করাবো। এই যে কুষ্টি, অনেকেই এখন কম্পিউটারের যুগ, অনেকে কম্পিউটারে প্রিন্ট করে দেয়, কিন্তু আমি কিন্তু একমাত্র একটা কুষ্টি, কিন্তু জন্ম কুষ্টিটা সুন্দরভাবে লিখে, হাতে লেখার মধ্যে, হাতের মাধ্যমে লিখে টোটাল কুষ্টিটা কিন্তু বানিয়ে একটা মানুষকে কিন্তু দিই। এবং এটা সারা জীবনের ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, লাইফ টাইম আপনার চলবে। মানে একবার এই কুষ্টিটা বানিয়ে নিতে পারলে সারা জীবন আপনার বাচ্চার জীবনে, সারা জীবন ধরে সে কিন্তু সব কখন কি ঘটনাবলী ঘটবে, সাড়ে সাথী কবে আসবে জীবনে, কবে চাকরি পাবে, কবে বিবাহ হবে, কবে কেরিয়ারে বেটার জায়গা তৈরি হবে, কবে খারাপ সময় আসবে, কোন গ্রহরত্ন পড়লে খুব শুভ ফল পাবে, কোন ধাতু ইউজ করবে, কোন রং ইউজ করবে, সব কিন্তু এখানে একটা বিস্তারিত কিন্তু আমি কিন্তু করে থাকি। এটা কিন্তু করিয়ে নিলে আপনাদের জীবনে কিন্তু একটা অ্যাসেট হয়ে থাকবে। আমি প্রচুর মানুষের জায়গায়, প্রচুর জায়গা থেকে করছি, ব্যাঙ্গালোরে পাঠিয়েছি কিছুদিন আগে, দিল্লিতে পাঠিয়েছি, সব জায়গায় ভারতবর্ষের সমস্ত প্রান্তের লোক কিন্তু করাচ্ছেন। এবং এই কুষ্টি কিন্তু তার বাড়িতে কিন্তু বাই কুরিয়ার কিন্তু চলে যাচ্ছে। মানে এরকম লাইফ টাইম কোর্সটি যারা করাতে চাইছেন, যেখানে আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের একেবারে মানে বলবো যে বিশাল আকারে, মানে একদম বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে, যাতে আপনাদের এই যে শুভ সময় বা শুভ ক্ষণ যেগুলো আছে সম্পূর্ণভাবে আপনারা গ্রহণ করতে পারেন। সেই জন্যই কিন্তু এইভাবে একটা বিস্তারিতভাবে তৈরি করে দিচ্ছেন। আচ্ছা, এবার কালসর্প নিয়ে আলোচনায় আবার একটু ফিরে আসি। যে এই কালসর্প দোষ থেকে যদি কারো হরোস্কোপে থাকে, সেক্ষেত্রে মানে তিনি যদি কোনো জাতক হন বা জাতিকা হন, মানে জাতকের ক্ষেত্রে তার প্রভাব বেশি, জাতিকার ক্ষেত্রে কম, এরকম কোনো কি ব্যাপার? সেরকম কোনো ব্যাপার নেই, জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করবে। তবে কালসর্প দোষটা জেনে নিয়ে তার সঠিক রেমেডি প্রয়োগ করা। এবং আরেকটা কথা আমি বলবো, যে কালসর্প দোষ আছে এবং কালসর্প দোষের খণ্ডনের উপায় কি, এবং
অনেকে আমি দেখি নাসিকে কালসর্পদোষের খণ্ডন করতে যায়, যে কোনো সময় একটা ঘুরতে গেল, আমি বললো আজকেই আমি পুজো করে নেবো। হ্যাঁ। আমার কাছে এক উদাহরণ এসে এক ক্লায়েন্ট এসেছিল আমার কাছে, আমি বলেছিলাম বিশেষ তিথিতে পুজো করতে, সে এক সময় সেই মন্দিরে গেল, তারাপীঠে গেল, গিয়ে আমার ওখান থেকে ফোন করছে, দাদা আমি তারাপীঠে আজকে এসেছি ঘুরতে, পুজো করবো। সেরকম অনেকে করে কি নাসিকে পুজো করতে যায় বা যে কোনো পীঠস্থানে যায়, গিয়ে বলে খণ্ডন করে দেবো, যে এইভাবে কিন্তু হয় না। নির্দিষ্ট তিথি নক্ষত্র যোগে কিন্তু কাজ করতে হয়। ওই আপনার মন হলো করে নিলাম, এটা কিন্তু ওই মগের মোহ নয়। এটা এবং এটা কোনো এখন একটা মানে মানে মিষ্টি নয় দোকানে যে কিনে খেয়ে নিলাম। এখন কিন্তু কালসর্পদোষ খণ্ডন করার জন্য অনেক কিছু বিক্রি হচ্ছে, এরকম একটা এই এই সাবটাইটেল। যে এই যে এই প্রচুর কিছু জিনিসগুলো অনলাইন ভালো, অ্যাপে হ্যাঁ। আমি প্রচুর মানে ভুরি ভুরি উদাহরণ আমার কাছে আসে। উল্টো পাল্টা জিনিস কিনে কিন্তু কোনো লাভ হবে না। সঠিক পদ্ধতি জেনে সঠিক কি আছে, আপনারা ভাবলেন 2 টাকা কম আছে কিনে নি, বিষয়টা তা কিন্তু না। বিষয়টা হচ্ছে আপনাকে জানা উচিত, জেনে নিয়ে কাজ করবেন, তবে রেজাল্ট অব্যর্থ একদম। পাবেন। আসলে দেখুন, ভুলভাবে যদি প্রতিকার আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই শাস্ত্রের উপরে আস্থা বা আপনার জীবনের প্রচুর হতাশার লোকের, জায়গাটা আমি বেড়ে একটা যাবে। আমি একটা কথা বলি, প্রচুর লোকের আমাদের এই শাস্ত্রের কিছু অসাধু কাজের জন্য প্রচুর লোকের এই শাস্ত্রের প্রতি কিন্তু বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তাদের বিশ্বাস অর্জনের জন্য আমি কিন্তু নিরন্তর কষ্ট করে যাচ্ছি। একটা মানুষ যখন চেম্বারে এসে তাকে আমি যখন বলে দিই, সে আমার কাছে কথা ইগনোর করে অনেক সময় চলে যায়, কিন্তু যখন ঘটনাগুলো মিলে যায় তখন সে কিন্তু ফিরে আসে। আমি কিন্তু চেষ্টা করছি জ্যোতিষ শাস্ত্রের প্রতি আবার কিভাবে মানুষের পূর্ণ মানে সেই আস্থাটা আসে, মানুষ কিভাবে জ্যোতিষশাস্ত্রের প্রতি ভালোবাসা আছে। জ্যোতিষশাস্ত্র 5,500 6,000 বছরের পুরনো শাস্ত্র। জ্যোতিষশাস্ত্রকে বেদের চক্ষু বলা হয়। জ্যোতিষশাস্ত্র আমি তৈরি করিনি। জ্যোতিষশাস্ত্র 5,500 6,000 বছরের পুরনো একটা শাস্ত্র। এবং রাজা মহারাজাদের আমল থেকে রাজার রাজ দরবারে জ্যোতিষী থাকতো। এখন জ্যোতিষটাকে নিয়ে করে করছে অনেক রকম ভাবে, অনেক কিছু সস্তা করে ফেলেছে। সেই জিনিসগুলো ঠিক নয়। শাস্ত্রের প্রতি অত্যন্তভাবে শ্রদ্ধাশীল হওয়া এবং প্রকৃত জ্ঞানী জ্যোতিষীকে খুঁজে বের করা, যে আপনাকে বলে দেবে, করে দেবে, লিখিত গ্যারেন্টি দেবে, সেই হচ্ছে আপনার জীবনে প্রকৃত জ্যোতিষ। আপনি জ্যোতিষীর কাছে যাবেন, ফিস দেবেন, চুপ করে বসে থাকবেন, কোনো কথা বলবেন না, শুনবেন জ্যোতিষী কি বলছে, তার ভেতরের জ্ঞান কি আছে। যখন আপনাকে সঠিক কথা বলবে, তখনই বুঝে নেবেন যে সেই জ্যোতিষী আপনার সম্বন্ধে জানে। যেই জ্যোতিষী আপনার কথা শুনে আপনার কথাকে হ্যাঁ না উত্তর দেবে, সে কখনো অরিজিনাল জ্যোতিষ নয়। জ্যোতিষের কাছে গিয়ে আপনি চুপ করে বসে থাকুন। আপনি যত দামি গাড়িতে আসুন না কেন এবং ছেঁড়া জামা কাপড় পরে আসুন না কেন, একজন জ্যোতিষী কুষ্টি দেখে বলে দেবে একটা দামি গাড়িতে করে আসলে আপনার কত টাকার লোন আছে বা লোনে জর্জরিত কিনা, বা একটা ছেঁড়া জামা কাপড় পরে আছেন, আপনার কাছে টাকা আছে কিনা, বা আপনার আর্থিক উন্নতি আছে কিনা, কেরিয়ার ভালো আছে কিনা, সে কিন্তু জ্যোতিষী বলে দিতে পারে। আপনাকে দেখে, বাহ্যিক দেখে যে বলবে যে আপনার হ্যাঁ, আপনার হ্যাঁতে হ্যাঁ মেলাবে, সে কিন্তু কখনোই প্রকৃত জ্যোতিষ হতে পারে না। প্রকৃত জ্যোতিষ কিন্তু আপনাকে দেখে বলে দেবে, কুণ্ডলী দেখে বলে দেবে, হাতের রেখা দেখে বলে দেবে আপনার কি রয়েছে, আপনার ভবিষ্যতে কি হবে, আপনার জীবনে কতটা সাকসেস আছে। আপনার জীবনে আপনার মেয়ে আজকে পড়াশোনা করছে, আগামীতে অন্য কোনো ছেলের রিলেশনে এসে অন্যদিকে চলে যাবে না তো। সে ডাক্তারি পড়াশোনা করছে, পড়তে পাঠাচ্ছেন, পড়াটা ঠিকমতো কমপ্লিট হবে তো। কেউ একটা অ্যাব্রডে যাচ্ছে কাজ নিয়ে, সে কাজটা সাকসেস হবে তো। কি করে জীবনের প্রতিটা পদক্ষেপে একটা প্রকৃত অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কিন্তু পরামর্শ নেওয়া আপনাদের কিন্তু অবশ্যই প্রয়োজন। এই বলে একদম। আজকের বক্তব্য আমি শেষ করছি। আচ্ছা, মানে একটা ছোট্ট প্রশ্ন, যে কালসর্প যোগের তীব্রতা কোন বয়সে সবচেয়ে বেশি হয় জাতকদের দেখুন, ক্ষেত্রে? আমি যতটুকু দেখেছি মাঝ বয়সে, আমার যা অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, মাঝ বয়সে প্রভাবটা খুব বেশি হয় যখন কর্ম নিয়ে বিশেষ করে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে মাঝ বয়সে। এবং ছোট বয়সে যেটা দেখা যায় যে ছোট বয়সে পড়াশোনার প্রতি একটা অনীহা তৈরি হয়ে যায়। এই দুটো বিষয় লক্ষ্য করা যায়। বিশেষ করে কর্মকেন্দ্রিক যখন সমস্যা হয়, সেই সময়টাই এর কালসর্পদোষের প্রতিকার করার জন্য সবচেয়ে শ্রেয়। এটা হচ্ছে আচ্ছা, আমি বলবো। বেশ। তাহলে যারা যারা দেখছেন যে আপনার বিভিন্ন সমস্যা হচ্ছে, আপনারা যে কোনো সমস্যার ক্ষেত্রে যোগাযোগ করুন, এবং যদি কালসর্প যোগের জন্য আপনি কোথাও প্রতিকার করিয়েছেন কিন্তু যথাযথ ফললাভ করেননি, আপনারাও এসে যোগাযোগ করুন। কারণ একেবারে যদি প্রকৃত শাস্ত্রীয় উপায়ে সমস্ত বিধি মেনে যদি কাজ করা হয়, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ফল পেতে বাধ্য। তাই যথাসময়ে যোগাযোগ করে আপনার জীবনের সমস্যা থেকে আপনি মুক্ত হন, আপনি ভালো থাকুন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, এই অনুষ্ঠানের সাথে থাকুন।
আর আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।